বিনা পরিশ্রমে যেটা অর্জন করা যায় সেটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। আমি আমার সংসারের কাজগুলোকে সবসময় আমার নিজের মতো করে করার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিব রাফিদ মাম বলছি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। দুপুরের খাবার দাবারের পর্ব কিন্তু শেষ করে ফেলেছি। আর এখন বিকেল প্রায় 3:30টার মতো বাজে। আজকের ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করেছি। এখানে কিছুটা গরুর গোস্ত আগে থেকে ধুয়ে রেখেছিলাম। ভালো মতো পানি ঝরে যাওয়ার পরে সব রকমের মশলা আমি এক এক করে দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কিছুটা কাঁচা পেঁপে বাটা দিয়েছি। তারপরে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, কিছুটা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটু লবণ দিয়ে নিচ্ছি। তারপরে 2 চামচ আমি বেসন দিয়েছিলাম আর দিয়েছিলাম অল্প একটু সরিষার তেল। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আসলে একটু গরুর গোস্তর চাপ বানাতে চাচ্ছি, এজন্যই আর কি গোস্তগুলো আগে থেকে বের করে রেখেছিলাম। হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তারপরে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে রেস্টে রেখে দিব। চাপ বানানোর জন্য সবসময় কিন্তু টুকরাগুলা একটু বেশি বড় হলে ভালো হয়। তো কি আর করার, বাসাতে তো বড় টুকরাওয়ালা গোস্ত ছিল না। মানে রান্না করে খাওয়ার জন্য যে গোস্তগুলো নেওয়া ছিল ফ্রিজে আর কি, সেখান থেকেই বেশ কিছু টুকরা বড় বড় সাইজ দেখে আমি বের করে নিয়েছিলাম। রাত্রিবেলায় যেহেতু রান্না করব, এজন্য বিকেল বেলাতেই এই কাজটা আমি করে রাখলাম। খুব ভালো মতো র্যাপিং পেপার দিয়ে আমি র্যাপ করে নিয়েছি আর এটাকে বেশ কিছুক্ষণ ধরে এখন আমি ফ্রিজে রেখে দিব আর কি। তো চাপের সাথে সবসময় লুচি, পরোটা এগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো সকালবেলা নাস্তায় যেহেতু মানে মাঝে মাঝে পরোটা বানানোই হয়, তো ভাবলাম যে লুচি বানাই তাহলে। আর লুচিটা আমার বাসাতে সবাই কিন্তু পছন্দ করে। তো এখানে 2 কাপ আমি আটা নিয়েছিলাম, তার মধ্যে যে লবণ দিয়ে এখন কুসুম গরম পানি নিয়েছি আর একটু একটু করে মাখিয়ে নিচ্ছি। এটাকেও কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে রেস্টে রেখে দিব। লুচি পরোটার ডো কিন্তু আগে থেকে মাখিয়ে যদি একটু বেশিক্ষণ ধরে রেস্টে রাখা যায়, তাহলে কিন্তু লুচি বা পরোটাগুলো কিন্তু খুব ভালো হয়। উপর দিয়ে একটু সয়াবিন তেল ছিটিয়ে দিলাম। তারপর এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কি, যাতে করে ড্রাই না হয়ে যায়। এক পাশে রেখে দিয়ে এখন আমার যে কাজগুলি আছে সেগুলো সেরে নিব এক এক করে। দুপুরে বাসায় আসার সময় আকিবের আব্বু বেশ কিছু সবজি নিয়ে এসেছে আর এই ড্রাগনগুলিও নিয়ে এসেছে। সেগুলা তখন বের করা হয়নি, এজন্য এখন এক এক করে সব কিছু বের করে নিচ্ছি। আসলে সবজির গায়ে কিন্তু প্রচুর পরিমাণে পানি লেগে থাকে, মানে যারা সবজি বিক্রি করে আর কি, তারা কিন্তু প্রচুর পরিমাণে পানি দেয় সবজিতে। তো সেই সবজির পানিটা যাতে করে শুকিয়ে যায়, এজন্য সবগুলো আমি এক জায়গাতেই ঢেলে নিচ্ছি। তারপরে পানিটা শুকিয়ে গেলে ফ্রিজে উঠিয়ে রাখবো আর কি। আর আমাদের বেশিরভাগ বাজারই কিন্তু দুপুরে করা হয়, মানে আকিবের আব্বু যখন বাসায় আসে আর কি, তখনই বেশিরভাগ বাজার করে তারপরে বাসায় আসে। এখন 4:30টার মতো বাজে, তারপরও বাইরে ভালোই রোদ আছে দেখলাম। সমস্ত কাপড় কিন্তু খুব ভালো মতো আমার শুকিয়ে গিয়েছে। আর সব কাপড়ই কিন্তু আমি বারান্দাতে দিয়েই শুকাই, সেরকমভাবে আমার ছাদে যাওয়া হয় না। আর ছাদে যেতেও আমার ভালো লাগে না। মোটা কোনো কাপড় চোপড়, পর্দা কিংবা কোনো কাঁথা সব কিছু কিন্তু আমি বারান্দাতে দিয়েই শুকাই আর কি। তো সমস্ত কাপড় আমি তুলে নিয়ে আসলাম আর এখন এক এক করে সব কিছু ভাঁজ করে রেখে দিব। আসলে সকালে তো একরকম কাজ করতে হয়, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কাজ শুরু হয়ে যায়। বিকেল বেলাতে দেখা যায় আরেক রকম কাজ করতে হয়, মানে আবারও ঘর গোছাতে হয়, আবারও কাপড় চোপড় গোছাতে হয়। আর কাপড় যদি মানে এলোমেলো থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে পুরো বাসাটা এলোমেলো হয়ে আছে। আর কাপড়গুলো যদি একটা নির্দিষ্ট জায়গাতে রাখা হয়, মানে যেটা যেখানে রাখি আর কি, সেটা সেখানে যদি সুন্দর মতো গুছিয়ে আমি রেখে দিই, তাহলে মনে হয় যে পুরো বাসাটাই আমার গোছানো আছে। তো আমিও কিন্তু কাজ করছি আর আমার সাথে সাথে ছোট ছেলেটাও কিন্তু আছে, ও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে অনেকক্ষণ আগে। তো ওকে নিয়ে আমি বারান্দার কাপড়গুলো তুলেছি, তারপরে গাছে পানি দিয়ে নিয়েছিলাম। রুমে আসার পর সমস্ত কাপড় ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি। আর এখন এই যে শু র্যাকের উপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু আমার একটা শু র্যাক, এটা আমি এখন রুমের মধ্যে নিয়ে এসেছি আর এখন কাপড় রাখার কাজে ব্যবহার করছি আর কি। আর উপরের দিকে টুকিটাকি কিছু জিনিস রেখেছি। আসলে এই জায়গাটাতে আমার ছেলের পড়ার টেবিল ছিল, সেটা ওই রুমে ট্রান্সফার করা হয়েছে। তো এই জায়গাটা না বেশ খানিকটা ফাঁকা হয়ে গিয়েছিল, তো এটা আবার নিয়ে এসে এখন এই যে কাপড় রাখছি। আর বাসার এক্সট্রা আরও র্যাক ছিল, সেগুলোতে জুতা স্যান্ডেল রাখা হচ্ছে আর কি।
এর মধ্যে মাগরিবের আজানটাও হয়ে গিয়েছে, নামাজটাও আদায় করে নিলাম। আর এখন এই রুমটাও একটু গুছিয়ে নিব। আসলে রুম যদি সন্ধ্যাবেলাতে না গোছানো থাকে দেখতেও ভালো লাগে না। আর এই যে দুপুর বেলাতে কিন্তু শোয়া হয়েছিল, তো বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে, সেটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানা যদি একটু টান টান না থাকে তাহলে দেখতে ভালো লাগে না, মনে হয় সব সময় যদি একটু টান টান থাকতো। তো বাচ্চারা তো সেরকম ভাবে রাখতে দেয় না, আমি গোছাই আবার ওরা এলোমেলো করে ফেলে, মানে খেলা করে, অনেক সময় উঠে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে আর কি। ছোট মানুষ কি আর বলবো, ওরাও তো বাসাতে সব সময় থাকে আর বাসার মধ্যেই বন্দি জীবন। এ ঘর, ডাইনিং, ড্রয়িং এগুলো ছাড়া তো আর কোথাও খেলার জায়গা সেরকম ভাবে পাই না। আমরা ছোটবেলায় গ্রামে যেরকম ভাবে খেলাধুলা করেছি ওরা তো আর সেরকম ভাবে খেলাধুলা করতে পারে না। আসলে কি আর করব, দেখা যায় গোছাইতে গোছাইতে বিরক্ত হয়ে যায়, আবার নিজের মনকে কন্ট্রোল করি। তো কি করবে, ওরা সারাক্ষণ রুমের মধ্যে থেকে এলোমেলো করতে দিব না, আবার খেলাধুলা করতে নিয়ে যেতে পারবো না বাইরে, ওরা আসলে করবে কি, এরকমটাই মনে মনে ভাবি অনেক সময় আর কি। তো এই যে এখন লুচি বানানো শুরু করে দিয়েছি, তো এক এক করে এখন সবগুলো লুচি আমি বানিয়ে নিব। আর যখনই ক্যামেরার সামনে লুচি বানাতে আসি তখনই কিন্তু মাঝে মধ্যে বাঁকাটারা হয়ে যায়, মানে গোল হতে চায় না কেন জানি না। আর অন্যান্য সময় যখন বানাই তখন কিন্তু খুব সুন্দর গোল হয়। তো আমি বুঝে পাই না যে ক্যামেরার সামনে লুচি বানাতে আসলে কেন এরকম হয়, তারপরও চেষ্টা করছিলাম ভালো করে বানানোর জন্য। বিয়ের আগে মাকে যখন দেখতাম যে মা এরকম কড়াই ভর্তি তেলে লুচি, পরোটা কিংবা কোনো পিঠা ভাজছে, তখন মাকে খুব করে বলতাম যে মা একটু আমাকে দাও না, একটু ভেজে দেখি কেমন হয়, একটা দেই। এমনিতেই তো রান্নার ধারে কাছে যেতাম না, রান্না দেখে প্রচুর পরিমাণে ভয় পেতাম। তো মা যখন ভাজতো তখন প্রচুর পরিমাণে মাঝে মধ্যে ইচ্ছে জাগতো মনের মধ্যে যে একটা দিয়ে দেখি তো কেমন হয়। তো মা কিন্তু কখনোই দিতে চাইতো না, যে কখন তেলের ছিটা পড়বে, কোথায় মুখে পড়বে কি হাতে পড়বে, মুখ হাত পুড়িয়ে দিব, এর ভয়ে কিন্তু কখনোই দিতে চাইতো না। আর মায়ের কথা কি বলবো, মা তো দিতে চাইতো না, তার মধ্যে আমার দাদি, দাদি আবার প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসে, তো সেও কিন্তু কখনোই দিতে চাইতো না। আর এখন কত যে হাত পুড়ে থাকে, কত যে হাত কাটা নিয়ে সারাটা দিন কাজ করি, হাত পোড়া নিয়ে থালা বাসন মাজি, তারপরও কেউ বলার নাই যে হাত পুড়ে গিয়েছে কিংবা কাটা আছে, থাক আজকে আর কাজ করা লাগবে না, এরকমটা কেউ বলার নাই। বিয়ের আগের দিনগুলি কতই না আরামের ছিল আর কতই না শান্তির ছিল, সেই দিনগুলি কিন্তু আর কখনোই ফিরে পাবো না। আর আমি যখন বাসাতে এখন একা একা কাজ করি সেই দিনগুলোর কথা সব সময় মনে পড়ে, কত সুন্দর ছিল সেই দিনগুলো। আর আমার দাদি কিন্তু প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসে, সে এখনো কিন্তু আমাকে ভালোবাসে, ভালোবাসা কিন্তু কমেনি, বিয়ে হয়ে গিয়েছে তারপরেও। এখনো যদি বাবার বাসাতে যাই সে কিন্তু আমার কাপড় চোপড় আমাকে ধুতে দেয় না, সেই ধয়। এখনো ভাত মেখে আমাকে খাইয়ে দেয়, আমার বাচ্চাদেরকে খাওয়ায় আবার আমাকেও খাওয়ায়। ছোটবেলায় দাদির সাথে কত জায়গায় ঘুরতে গিয়েছি, কত জায়গায় বেড়াতে গিয়েছি, ফুপিদের বাসায় গিয়েছি দাদির কোলে বসে গাড়িতে। ছোট ছিলাম, দাদি কোলে নিয়ে চলে যেত সব জায়গাতেই। আমি আবার বেশি দাদি ভক্ত ছিলাম, মায়ের সাথে বেশি খুব একটা বেড়ানো হয়নি, সব জায়গাতে দাদির সাথেই যেতাম, আর দাদিও আমাকে ছাড়া কোথাও যেত না। আমার দাদি কিন্তু এখনো বেঁচে আছে, আর সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। এদিক দিয়ে চাপগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখন আমরা মা ছেলেরা মিলে সবাই খেয়ে নিব। আকিবের আব্বু কিন্তু এখনো বাসাতে আসেনি, ও আস্তে আস্তে দেখা যায় খাবারটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে, তো কিছুই করার নাই, আমরা এখন একটু গরম গরম খেয়ে নিচ্ছি। ওই দিক দিয়ে বড় ছেলেটাকে টেবিলে দিয়েছি আর ছোট ছেলেটার কাছে আমি এসে বসেছি, আমিও খাচ্ছি আর ওকেও দিয়েছি। আসলে ও সেরকম ভাবে খেতে চায় না আর খেতেও পারে না, তারপরও আমরা যখন যেটাই খাই না কেন তখনই সেটা একটু করে দেই যাতে করে ওর অভ্যাসটা হয় আর কি। ও কিন্তু এগুলো খাবার পছন্দ করে না সেরকম ভাবে, তারপরেও আমি ওই যে একটু করে দেই আর কি। খাওয়া দাওয়ার পরে সমস্ত থালা বাসন ধুয়ে নিয়েছি আর এখন এই যে চুলাগুলো এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। চুলার আশেপাশে অনেক জায়গাতেই কিন্তু তেল ছিটকে ছিটকে পড়েছে, সেগুলো একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি, না হলে আবার দেখা যায় তেলাপোকা কিংবা পিঁপড়ে এসে ভর্তি হয়ে যাবে। আর রাত্রিবেলায় যদি রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে রাখি, সকালবেলাতে কিন্তু রান্নাঘরটা পরিষ্কারই থাকে আর পরিষ্কার রান্নাঘরে কাজ করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর সকালবেলাতে ঝামেলাও হয় না, প্রতিদিনই তো এই কাজগুলো করে থাকি রাত্রিবেলায়, একটা দিন না হয় আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু এই কাজগুলো কিন্তু আমাদের প্রতিদিনের প্রত্যেকটা দিনই করতে হয়। আমার ছোট ছেলেটা সেরকমভাবে কোনো কিছুই খায়নি, ওর জন্য একটা ড্রাগন এখানে কেটে নিচ্ছে, ওকে খেতে দিব আর কি। কিছু কিছু ড্রাগন থাকে যেগুলো কিনা অনেক মিষ্টি
মিষ্টি টাইপের, সেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আবার মাঝে মধ্যে দেখি কিছু কিছু একটু টক থাকে, আবার কোনো কোনো সময় দেখি যে কোনো স্বাদই থাকে না, এরকমটাই হয় আর কি। তো এই ড্রাগনটা কিন্তু মাশাল্লাহ অনেকটাই মিষ্টি ছিল, এজন্য আমার ছেলেটা একটু হলেও খেয়েছিল আর কি। আর এভাবে ওকে একা একাই খেতে দেই আমি কাঁটা চামচ দিয়ে, আর পাশেই বসে থাকি, কারণ কাঁটা চামচ দিলে তো ছোট বাচ্চাদের একটু ভয় লাগে কখন চোখে গুতা লাগিয়ে দেয় আর কি। এজন্যই খাওয়ার পরে ও একটু সময় ধরে খেলেছিল, তারপরে আকিবের আব্বু বাসাতে চলে এসেছে। এর মধ্যে আমাদের সবার রাতের খাবার দাবারও কমপ্লিট হয়ে গিয়েছে, আকিবের আব্বু খেয়ে নিয়েছে। যে যার রুমে চলে গিয়েছে, নিজের নিজের মতো করে কাজ করছে, আর আমি আমার কাজ করছি। এদিক দিয়ে ছোট ছেলেটাও কান্না করছে কোলে ওঠার জন্য, সে আমার সাথে আছে। ওকে কোলে নিয়ে একটু দাঁড়িয়ে টিভি দেখছিলাম। আমি আবার রাত্রিবেলা যখন একা একাই কাজ করি, যে কোনো একটা সূরা দিয়ে দিয়ে ভাবে করে কাজ করি। 12টা বাজতে 10 মিনিট বাকি, এখনও আমার কাজ কমপ্লিট হয়নি, শুধু টেবিলটাই পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন রান্নাঘরে যত বাকি থালা বাসন আছে সবগুলো ধুয়ে নিব। ছোট ছেলেটাকে ড্রয়িং রুমে খেলতে দিয়ে এসেছি, সে কি যে করছে আল্লাহ জানে। এদিক দিয়ে আমি সমস্ত মগ তারপরে জগ ধুয়ে পানি ভরে জগে রেখে দিই, কারণ রাত্রে আবার কার দরকার হয় পানির সেটা তো আর বলা যাবে না। এজন্য সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু আমি ঘুমাতে যাই। এদিক দিয়ে কাজ করে আস্তে আস্তে যে আমার ড্রয়িং রুমের এই অবস্থা করেছে আমার ছোট ছেলেটা। প্রত্যেকটা দিন সেই রকমভাবে যত সোফার ফোমগুলো আছে সবগুলোই নামাই, দিনের মধ্যেও বেশ কয়েকবার নামাই, আবার রাত্রিবেলাতেও নামাই, আমি গুছিয়ে রাখি তারপরে আবারও নামাই। এই কাজটা কিন্তু আমি কালকে সকালবেলাতেও করতে পারতাম, কিন্তু এই যে একটা মনের শান্তি চোখের শান্তি, সব কিছু গুছিয়ে গোছগাছ করে তারপরে আমি ঘুমাতে যাই। প্রত্যেকটা দিন এভাবে আমার চলে, এভাবে আমি দিনগুলি কাটাই বাচ্চাদেরকে নিয়ে। দূর থেকে সব কিছু দেখে অনেকটাই সহজ মনে হয়, কিন্তু জীবন আসলে এতটা সহজ না। পুরো ড্রয়িং ডাইনিং খুব ভালো মতো গুছিয়ে নিয়েছি, আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।